नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসিকা আমাদের পেজ নাম্বার কত? বান্তা 162 পৃষ্ঠা। ওই কামাচ্ছা কারক নাতি পর্যন্ত আলোচনা হয়েছে। কামাচ্ছা কারকনাত্তি এটা বুঝেছিলেন কালকে? না, একটু করে বলছিলাম তো, বেশি করা হয়নি। এমনি পূর্ব থেকে কেউ জানেন এই কথা সম্পর্কে? এরকম কেউ আছেন? না বান্তা একটু বলেন না। পুতুল বাবু, এই শব্দটা আপনি আগে কখনো শুনেছেন? কর্মের কারক নাই, এটা বলছিলেন। এটা কর্মের কারক নাই। ভুলে গেছি বলতে। মঙ্গলক বান্তে বন্দনা আমার মঙ্গলক মঙ্গলক এনে কর্মের কারক নাই, এই কথাটা পূর্বে শোনা হয়েছিল গত ক্লাস ছাড়া? এর আগে কখনো শোনা হয়েছিল? না, করা হয়েছিল মনে হয় অনেক আগে। এমনি এটা সম্পর্কে কিছু বুঝতে পারো? শুনতে পারি। যেটা পারো সেটা নিজের ভাষায় সুন্দর করে। আমি একটু পরে বলতেছি বান্তে, মাত্র ক্লাসে জয়েন হয়েছি। এই ব্যাপারটা খুব সুন্দর করে বুঝতে হয়। অনাত্মাকে বুঝার জন্য অনাত্মা বুঝতে না পারলে নির্বাণ প্রত্যক্ষ করা সম্ভব নয়। এবং আমি গত ক্লাসেও বলছিলাম এটা খুব হাই লেভেলের কথা। এটা সবাইকে বলা যাবে টানোয়াভাবে, ঘরোয়াভাবে, এমন কথা এটা নয়। কথাটা এজন্যই বলছি যে আমরা এখানে এটা আলোচনা করতেছি, ঠিক আছে, সবাই যে এই পর্যন্ত বিষয়টা নিতে পেরেছেন এমনও না। পূর্ণ হওয়ার জন্যে এবং মন চিত্ত অতীব উন্নত হওয়ার জন্যে আপনারা এটা গভীর শ্রদ্ধা সহকারে শুনে আছেন, কিন্তু এই কথাটা নেওয়ার মতো অবস্থা এখনো হয়নি।
এরকম আমরা অনেকে আছি। তো তাই বলছি, বা অনেক সময় দেখা যায় যে অনলাইনের মধ্যেও, মানে পরবর্তীতে ইউটিউবেও এটা পরবর্তীতে শোনে, ঠিক এই কথাটাকে টানাটানি করে এই কথাটার আরও আগের কথা ছিল, এটার পরেও আরও কথা আছে, এগুলো কোনো কিছু না বুঝে শুধু এই কথাটাকে নিয়ে টানাটানি করা শুরু করবে। তো এভাবে যদি করে তাহলে একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়ে যেতে আবার পারে। ঠিক এই জায়গাটা থেকে অকর্মবাদ বা অকারণে উৎপত্তি, অকারণে সৃষ্টি, এমন একটা মিথ্যা দৃষ্টিও তৈরি হতে পারে। আশা করি বুঝছেন। সেজন্য এই জায়গাটা আমি আলোচনা করব, ঠিক আছে? ঠিক তাদেরই জন্য যারা এই পর্যন্ত, এটা নেওয়া পর্যন্ত অবস্থাতে যেতে পেরেছেন, ঠিক তাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। খুব মনোযোগ দিতে হবে। একটু মনোযোগে এটা বুঝতে পারবেন না, একটু মনোযোগে এটা বোঝা সম্ভব না। কর্মের কোনো কারক নাই, কি উল্টা পাল্টা একটা কথা। কর্মের কোনো কারক নাই, কামাসা কারক নাথি। তাহলে কর্মের যদি কারক না থাকে তাহলে আমরা কর্ম দেখতেছি কোত্থেকে? বিভ্রাট লেগে যেতে পারে না? পারে। কিন্তু আমি পূর্বেই বলেছি এই কথাটা প্রমাণ করতে হবে, এবং এটা সত্যিও। সব কিছু ঠিক আছে, স্থান কাল পাত্র বিচার করে সবগুলো বিভাজ্যবাদ বুঝার পরে, জানার পরে এই বিষয়টাকে অতি সূক্ষ্মভাবে, সুন্দরভাবে গবেষণা করে এই মতবাদ তৈরি করতে হয়। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে কর্ম করতেছে কে? আমাদের মন। কর্ম কে করে? চোখে কর্ম করতে পারে, কানে কর্ম করতে পারে, আমাদের শরীরে কর্ম করতে পারে। শরীরে কখনো কোনো কর্ম করতে পারতেছে না। এটা সব জায়গাতে মনের সহযোগে, মনের উপস্থিতিতে মনই এই কর্ম সম্পাদন করতেছে। তাহলে আমরা মনের সূক্ষ্ম অবস্থার মধ্যে কি দেখেছিলাম? সর্বচিত্ত সাধারণ চৈতসিক সহ 52 প্রকারের চৈতসিকের সমষ্টিকে কেন্দ্র করে নানান দিক, নানানভাবে সংগঠিত, সংযোজিত হয়ে এই মন উৎপত্তি হয়েছে। এই মনেই এই কর্ম সম্পাদন করতেছে। আবার আমরা গিয়ে প্রত্যেকটা মনের প্রত্যেকটা খণ্ডাংশকে জিজ্ঞেস করলাম, তুমি কি মনের মালিক? বা তুমি কি তোমার অবস্থাতে স্থিত থাকতে পারো? এটা আমরা প্রত্যেকটা চৈতসিককে এককভাবে গিয়ে জিজ্ঞেস করেছি। করেছেন আপনারা? করেছেন। কেউ বলেছে কি আমি আমার অধিকারী? তাইলে ওরা কেউ অধিকারী দাবি করতে পারতেছে না, তাহলে সবাই ভাষ্যহারা, কারোই কোনো অস্তিত্ব নাই। তো সে যেহেতু সব কিছু, সবাই যেহেতু এখানে হাল ছাড়া, দড়ি ছাড়া, সেই অবস্থায় কিভাবে কর্ম সম্পাদন করতে পারে? এরকম যদি হয়, তাদের কি কর্ম সম্পাদন করার মতো কোনো পর্যায় পরিস্থিতি আছে কি? নাই। বুঝে গেছে? সেজন্য ওখানে যেহেতু কোনো মালিক খুঁজে পাওয়া যায় না, আমরা তো কর্ম করতে হলে একজন কর্মী তো একজন লাগবে। আমরা কর্ম করার জন্য ওরকম কোনো অবস্থাকে আমরা খুঁজে পাইনি। এই জন্য বলা হচ্ছে যে কর্মের কোনো কারক নাই। পুরো বিষয়টা মোটামুটি বুঝছেন? হয়তো বোঝা হবে না, বারবার এটা শুনবেন কথোপকথনের মাধ্যমে। যদি না বুঝেন বা যা বুঝছেন এটা আমাকে বলতে হবে, বললে আমি বুঝবো যে আপনি আসলে বিষয়টা বুঝেছেন কিনা। এক সাইড এটা। আরেক সাইড দেখেন, এখন আমরা গত কয়েক ক্লাস আগে একটা বিষয় পড়েছি, সেটা হচ্ছে যে
চোখ একবার জিনিসটা দেখেছে, কান একবার জিনিসটা শুনেছে, কিন্তু একবার শোনার পরে পরবর্তীকালে অনন্ত অনন্ত আরো চিত্ত বানিয়ে ফেলছে, আর দেখতে হয় নাই, কিছু করতে হয় নাই। হ্যাঁ, এটা তার সিস্টেম মতো করে সে নিজের তালে নিজে এটা চলতে 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 অনেকগুলো কর্ম সংগঠিত করে ফেলেছে, এবং প্রত্যেকটা চিত্ত ঘোরার সময়ে যতবার সে যবনের মধ্যে উপস্থিত হয়েছে, ততবার নতুন নতুন কর্মকে নবীভূত করেছে, নবায়ন করেছে, নতুন নতুন করে বানিয়েছে। আমি একটা বানানোর কথা একবার মাত্র আমি দেখেছিলাম, এতগুলো হয়ে যাওয়ার পিছনে আমার তো এখানে হাতও নাই, কিছু নাই, এটা অটোমেটিক ভাবে চলতেছে, বুঝছেন? তাহলে ওই দৃষ্টিকোণ থেকেও চিন্তা করলে ওই দৃষ্টিকোণকে ঘিরেই এই কথাটা এখানে একবার আসছে। পুরোপুরি সেই কথা সেভাবে না হইলেও আমি প্রথমে যেটা বলছি, এটা ওই কথাটা ওই জায়গাতেই ওই জায়গার জন্যই প্রযোজ্য। এই জায়গাতে কথাটা আসার কারণে আমি ওই লাইনের একটু করে ব্যাখ্যা এবং বিবৃত করলাম। এটা বুঝতেও হবে, না বুঝিয়েও অভিধর্ম পড়েছেন বলে মানুষকে বলতে পারবেন না এই জায়গাটা না বুঝলে। কাম্মাচা কারক নাথি, এই কথাটা না বুঝলে মানে কর্মের কোনো কারক নাই, ফলেরও কোনো ভোক্তা নাই। দ্বিতীয় লাইন, এটা লেখা হয় নাই এখানে, ফলেরও কোনো ভোক্তা নাই। এই যে আমরা নানা ধরনের ফল পাচ্ছি, মনুষ্য জীবন পেয়েছি, এখন মনুষ্য জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য, সম্মান গৌরব কত কিছু আমরা পাচ্ছি, অসম্মান অগৌরব কত কিছু আমরা পাচ্ছি না? তো এগুলো ফল, এটা ফলটা আছে, কিন্তু এই ফলের ভোক্তা নাই বলা হচ্ছে। এই লাইনটার দ্বিতীয় লাইন এখানে লেখা হয়নি আর কি। হ্যাঁ, কর্মের কোনো কারক নাই, ফলের কোনো ভোক্তা নাই। কেন ভোক্তা নাই এটা এখন বুঝে গেছেন, কারণ ওই চৈতসিকের ওই খেলা এখানে চলছে, সংস্কার ধর্মের খেলা এখানে চলছে। সংস্কারে সংস্কারে মিলন অমিলনের মধ্য দিয়ে এই প্রবাহ চলমান। তো এখানে ফল ভোগ করার কোনো ব্যক্তি বিদ্যমান পাওয়া যায় কি? কিছুক্ষণ আগে যে চিত্ত অবস্থা নিয়ে আমার যে চিত্ত চৈতসিক মানসিক অবস্থা যেটা ছিল, এটা এক মুহূর্তে কতবার যতবার এভাবে চিত্ত ঘুরে যাচ্ছে ততবার আমাদের চিত্ত প্রবাহ মরে যাচ্ছে। এগুলো এই যে আমরা বললাম লক্ষ্য চিত্ত উৎপন্ন করে ফেলতে পারে, অনন্ত চিত্ত উৎপন্ন করে ফেলতে পারে একটি মাত্র বিষয়কে কেন্দ্র করে, তার মানে অনন্তবার আমরা মরে গেছি। তো এটা মরে গেলে আমি আবার পাচ্ছি জিনিসটা, এটা কি ঠিক কথাটা? সুতরাং এটা খুব জটিল আছে বিষয়টা, আস্তে আস্তে বুঝবেন, অধৈর্য হওয়ার কিছু নাই। এবং এটা না বুঝলেও যে নির্বাণ প্রত্যক্ষ করা সম্ভব এটাও না। যাই হোক, আমরা একটা লাইন নিয়ে অনেকগুলো আলোচনা করছি। এরপরে ইনি আমাদের দীপেন বাবু চ্যাটজিপিটি থেকে মনোদার এবং শুদ্ধ মনোদার নিয়ে কিছু বিষয় বের করছে, একটা নোট বের করছে। নোটটা তোমাকে পাঠানো হচ্ছে। দীপেন বাবু নোটটা একটু পাঠিয়ে দেন এনিকে। তারপরে এটা আমাদের এখন পড়া উচিত কিনা, নাকি বইয়ের বিষয়টা দিয়ে আমরা যাব, যেটা পড়ছিলাম সেটা দিয়ে যাব। দীপেন বাবু একটু তাড়াতাড়ি এটা পাঠান। আর ওই এটা আমাকে যেটা পাঠাচ্ছেন এটা একটু এনিকে পাঠান। এখানে আপনি যেটা বলছেন এটাতে একটা কথা বলতে চাচ্ছি আমি এখানে। হ্যাঁ বলেন। এখানে ওই যেহেতু চৈতসিক গুলো কেউ মানে কর্মের কোনো জ্ঞান নিচ্ছে না, বলছে না দেখি আমি কর্ম আমার কারণে কর্ম হচ্ছে, এবং যেহেতু কেউ নিচ্ছে না সেহেতু ফল ভোগটাও নাই, কিন্তু তারপরেও কর্মটা হচ্ছে এবং যে ফলটা ভোগ করতেছি এটার কারণ কি? আমি তো ধারণার কারণে হচ্ছে, অবিদ্যার কারণে। অবিদ্যার কারণে। আচ্ছা,
এটা জানতে চাচ্ছি। অবিদ্যা এই জিনিসটা বুঝতে পারে না। এটা আমি এখন বুঝে দিচ্ছি যে কাকে আমি মনস্কারকে বুঝাই দিছি ভালো করে, মনস্কার দেখো তো, তুমি ভালো করে চিন্তা করে দেখো তো তোমার অস্তিত্ব তুমি খুঁজে পাও কিনা। মনস্কারে ভালো করে চিন্তা করে দেখলো আমি ওই 6 জনের উপরে দাঁড়িয়ে আছি বলে আমি মনস্কার নামক অবস্থা তৈরি হয়েছে আমার। এটা মনস্কারকে আমি যখন এই জিনিসটা পুরো যখন বুঝাই দেব, মনস্কার তখন ও গাগরামি আর করতে পারবে না। আমি মনস্কার, আমি সবকিছু মনন করি বলে এমন হয়, এটা আর ওইভাবে দাবি করার মতো ও বল শক্তি হারিয়ে ফেলবে। তার মানে আপনার মধ্যে বিদ্যা উৎপন্ন হয়েছে, মনস্কারের বিদ্যা উৎপন্ন হয়েছে। মনস্কারে এটা নিয়ে আর বাহাদুরি করে না, এভাবে প্রত্যেকটা। আর আর এই সূক্ষ্মাণুসূক্ষ্ম জায়গাগুলো বুঝে যখন আসে, এবার পুরো আমাকে নিয়ে কল্পনা আমার মধ্যে আছে, ওরাই ওদের জায়গা থেকে সরে গেছে। আর আমাকে নিয়ে আমি দাম্ভিকতা করা, আমার মৃত্যু নিয়ে বসে থাকা, এটা অনেক মানে স্থূল ব্যাপার। আপনি সূক্ষ্ম থেকেই ওগুলোকে গোড়া মেরে চলে আসছেন। হ্যাঁ, গাছের একদম প্রত্যেকটা গোড়ার শিকড়গুলো যেগুলো দিয়ে ও সমস্ত জিনিসগুলো আহরণ করে, মাটির রস, মাটির আস্বাদনগুলো আহরণ করে বাঁচিয়ে রাখার জন্য, পাতা থেকে শুরু করে চামড়া থেকে শুরু করে সবকিছু বাঁচিয়ে রাখার জন্য সে গোড়ালি থেকে এই রসগুলো আস্বাদন করে। আপনি কি করেছেন যে একদম শিকড় থেকে প্রত্যেকটা সূক্ষ্মাণুসূক্ষ্ম শিকড় সবগুলো কেটে দিয়েছেন, যেগুলো থেকে রস বের করবে। তো ও তো মরে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই গাছটার, আছে কি? ঠিক একই অবস্থা। আপনি যখন এই সূক্ষ্মাণুসূক্ষ্ম জায়গা দিয়ে যখন আপনি ইয়ে করে দেবেন, ওগুলোর অস্তিত্ব নষ্ট করে দেবেন, তখন এখানে মূল গাছে অটোমেটিকভাবে একসময় গোড়া টোড়া খুঁজে দুরুম করে উপরে যাবে, পরে ফুঁচে টুচে শেষ হয়ে যাবে। বুঝা গেছে? ঠিক আমাদের মধ্যেও একই অবস্থা। ও আর পুনরায় কি করতে পারবে না, সজীব থাকতে পারবে না। এনে বুঝা গেছে কাম্মাচা কারকনাত্তি। बनते हैं। এরপরে পাঠাইছে দীপনে, দীপেন বাবু পাঠাইছে। হ্যাঁ, পাঠিয়েছে। এগুলো পড়ার দরকার আছে নাকি বই থেকে পড়বো? এটা তো বানতে আমরা গতকালকে আলোচনা করেছিলাম তো, যেটা রূপম পটম চিত্তনম, ওই যেটা বিজ্ঞান সম্পত্তি সন্তিরণ, তাহলে এখন আর যে পড়ার একটা দরকার নাই। দিল ওইটা শুদ্ধ মনোদার ভীতি, ওটা হচ্ছে মনোদার, আর এটা হচ্ছে মনোদার। কালকে এটা এমনি বোঝানো হয়ে গেছে তো। মানতে এই 3টে মহাদার ভিত্তি এগুলো কি কি যে 2টে পাইছে, আরেকটাও কি? এনে প্রশ্নটা বুঝছো? বানতে আমি খেয়াল করি নাই। মনোদার ভিত্তির 3টা এখানে বলা হয়েছে। মনোদার ভীতি কি 3টা? তিন মহাদার ভিত্তি একটি পর একটি শত সহস্র উৎপন্ন হয়, এটা আর কি। তো 3 মহাদার ভিত্তির মধ্যে 2টা পেলাম, একটা হলো তদনুবর্তক মহাদার ভিত্তি, আর একটা হলো শুদ্ধ মহাদার ভিত্তি। আরেকটা কোনটা? ওই জায়গাটা একটু পড়ো তো এনে। চতুর্থ শুদ্ধ মনোদার ভীতি উৎপন্ন হয় আলম্বনকে নিশ্চিত রূপে জানিবার জন্য। প্রত্যেক পঞ্চদার ভীতির সহযোগী এই 3 মনোধার ভীতি, একটির পর একটি শত সহস্রবার উৎপন্ন হয়। ওটা বলতে যাচ্ছে বানতেন।
আলম্বনকে নিশ্চিত রূপে জানিবার জন্য প্রত্যেক পঞ্চদার বীতির সহযোগী এই তিন মনোদার বীতি। এই তিন মনোদার বীতি এটা কোনটা হচ্ছে কোনটা? যে এর আগে আরো আগে পড়তে হবে। আচ্ছা, এর আগে তো এখানে গাতার পরে ওইখানে চলে আসতে হবে। উক্ত গাতা অনুসারে প্রত্যেক চক্ষুদার বীতির অনন্তরে যথাযোগ্য তদনুবর্তক মনোধার বীতি ও শুদ্ধ মনোধার বীতি উৎপন্ন হয়। অর্থাৎ সর্বাদ এক চক্ষু বিজ্ঞান বীতি তদনন্তর অতীতকে সদ্য বিগত আলম্বনকে। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, প্রথম হচ্ছে যে পঞ্চদারের একটা বিধি, পঞ্চদার দিয়ে যে বিধি তৈরি হয় ওটা, তারপরে মনোদার, তারপরে শুদ্ধ মনোদার। হ্যাঁ, বুঝছেন? এই তিন ভাবে। ভান্তে এক্ষেত্রে পঞ্চধারে এটা কি মনোধার বীতির মধ্যে পড়তেছে? পঞ্চধার বীতি ওটাও পড়তেছে না, সবগুলো মনোদার, ঠিক আছে। হ্যাঁ, ওটা মনোদার হইলেও ওটার আরো আগের কার্যক্রম কিন্তু আছে। আমরা আগে বানতে শুধু ওই যে মনস্কার একটাই মানে মনোধার একভাবে ওটা পড়ে আসছি। এখানে এই জায়গায় এসে সেটা তিন ভাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ চক্ষুদ্বারে যদি কোনো কিছু মানে কোনো আলম্বন আসে, সেটা কিন্তু ওই জায়গায় কিন্তু মনস্কারের অবশ্যই প্রয়োজন আছে মনোধার। ওইটা আসার পরে এরপরে আরো একটু সুস্পষ্ট হলো যে সেটা হচ্ছে যে এই যে তদনুবর্তক মনোধার বীতি। এরপরে পুরো একদম সুস্পষ্ট ক্লিয়ার সেটা হচ্ছে যে শুদ্ধ মনোদার বীতি। এটার পরে মানে আস্তে আস্তে আমাদের এই যে সম্প্রতীচ্য সন্তিরণ এভাবে জবন পর্যন্ত যেতে পারে যখন শুদ্ধ মনোদার বীতিটা উৎপন্ন হয়, মানে সুস্পষ্ট থাকে তখন। না, একটু বলার মধ্যে মিস্টেক করে ফেলছো। আচ্ছা, হ্যাঁ বলো। ওইটা হচ্ছে এই মনোবৃত্তি হচ্ছে এটা আমি আলম্বনের ধারাও যেতে পারি, মানে আলম্বনকে নিয়ে। আর শুদ্ধ মনোদার হচ্ছে যে শুধু আমি আমার মনকে নিয়ে যাচ্ছি। যেমন কি হয়তো বা আমরা অনেক সময় যে চোখ বন্ধ করে শুয়ে থাকি, ওই সময় কিন্তু আমাদের মন অনেক কিছু মানে অনেক জায়গায় চলে যায়, অনেক কিছু করে ফেলে। ওইটা হচ্ছে যে শুদ্ধ মনোদার বৃত্তি, কোনো ধরনের কোনো আলম্বন ছাড়াই শুধু মনস্কারের মাধ্যমে কিন্তু আমরা একটার পর একটা করে ফেলি। আর ওইটা হচ্ছে যে মনোদার হচ্ছে যে ওইটা আলম্বন এবং আমার পঞ্চ ইন্দ্রিয় সবগুলা থেকে ওইটা কার্যক্রম হয়। হ্যাঁ, পঞ্চ আলম্বন, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ধরে যেটা হয় এটা এক প্রকারের। তারপরে দ্বিতীয় হচ্ছে যে মনোদার আবর্তন, মন থেকে সরাসরি নিয়ে যখন ওই যে লক্ষ্যবারের অধিকও হতে পারে হয়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। আর এই দ্বিতীয় পর্যায়ের মধ্যে আবার তৃতীয় পর্যায়েও সংযুক্ত রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে অবশ্য দীপেনের সঙ্গে আলোচনা করেছি। সেটা হচ্ছে যে এর পরবর্তী চিত্তগুলো কিন্তু এখানে আমার চোখের, নাকের, কানের কোনো কিছু সাহায্যের দরকার নাই, আলম্বন গ্রহণ করার দরকার নাই। যা আগে রিসিভ করা ছিল ওই রিসিভ করা বিষয় মনই ডেলিভারি দিয়ে পুনরায় ভীতিচিত্ত পরিচালিত করছে, ভীতিভ্রমণ পরিচালনা করছে। এটা হচ্ছে শুদ্ধ মনোদার ভীতি মন থেকে, সেটাও হয়। এবং আরো অনেক পরে কালে আবার মন থেকে উৎপন্ন হয়, আমার তখন ঘটনাটা ঘটতেছে না কিন্তু মন থেকে উৎপন্ন হচ্ছে, এটা শুদ্ধ মনোদার ভীতি। শুদ্ধ বলতে দীপেনা আমাকে যেটা আজকে প্রশ্ন করছিল, শুদ্ধ বলতে পরিশুদ্ধতার কোনো ব্যাপার না এখানে। শুদ্ধ বলতে এখানে ওইটা বুঝতে হবে যে মানে বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে স্পর্শন ছাড়া মন থেকে উৎপন্ন হওয়া বিষয়টাকেই শুদ্ধ মনোদার ভীতি বলা হচ্ছে, যে যেটা আমাদেরকে চ্যাটজিপিটি উদাহরণ একটা দিয়েছিল কালকে, দেখছেন তো না? হ্যাঁ বলতে এই ক্ষেত্রে আমি শুদ্ধ মনোদার ভীতি বুঝতে পারছি, আর তদানুভূত যেটা মনোদার ভীতি আছে সেটাও বুঝতে পারছি, যেটা
আমার আলম্বন গ্রহণ করার পরে যে কার্যক্রমটা তদানুবর্তক হয় জিনিসটা সেক্ষেত্রে বুঝছেন? সুন্দর সুন্দর কথা। তদানুবর্তক জিনিসটা বুঝছেন? মানে আলম্বন যেটা ওই আমি গ্রহণ করলাম প্রথম পঞ্চদশ বিষয় দিয়ে, যেটা তারপর ঘটেছে থেকে যেটা ওটাকে অনুবর্তন করে যেটা চলে তদানুবর্তক। বুঝছেন? তাহলে তার মানে প্রথমে একটা জিনিস আছে, যেটা আছে সেটা এই পঞ্চদশের ওটাই মধ্যে হচ্ছে যে পড়তেছে না। এই পঞ্চদ্বারের বিধি যেটা আছে ওটা প্রথমবার। বুঝছেন? ওটা এক পর্যায়ের। তদানুবর্তক হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। তারপরে তৃতীয় পর্যায়ের হচ্ছে শুদ্ধ মনদার বিধি। এখন ক্লিয়ার? এই ক্ষেত্রে আমি যদি মিলের মধ্যে যদি দেখি, তাহলে তদানুবর্তক মমতার বৃত্তি এবং শুদ্ধ মমতার বৃত্তির মধ্যে তেমন একটা দুইটাই বেশ কম নাই। আমার তেমন একটা বেশ কম হচ্ছে নাই। মন থেকে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু পঞ্চদ্বারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার আলম্বনটা পঞ্চদ্বারের মধ্যে এসে ঢুকতে হচ্ছে। হ্যাঁ। এই ক্ষেত্রে মনদারের জ্ঞানের সম্পর্ক দেখতে পাচ্ছি না আছে। এর মধ্যে। এক্ষেত্রেও মনদার ছাড়া কোনো কিছু তো সম্পর্ক তো হবেও না। মনের সংস্পর্শন ছাড়া আপনার প্রথম যে বিজ্ঞান সেটাও উৎপন্ন হবে না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে মনের সংস্পর্শ যদি না থাকে, তাহলে তো বিধি হওয়ার তো সম্ভাবনা নাই মনে নাই, হচ্ছে। কোনো সম্ভাবনা নাই। তাহলে মন ঠিক তো আছে, বুঝতে আপনার পারছি। ইয়ার মধ্যেও বান্দা আছে। মন তো আপনার ভবাঙ্গ চিত্ত যেটা বলতেছে সেখানেও মনের বিদ্যমানতা রয়েছে, কিন্তু এত সূক্ষ্ম পরিস্থিতি যে ও কোনো কিছু অনুমান করার মতো ক্ষমতা ও রাখে না তখন ভবাঙ্গায়িত অবস্থার মধ্যে। অমিতাভ বড়ুয়া কি বলতে চাইছিলেন? বান্দা ওই এটা বলছে যে পঞ্চদ্বারের আগেই তো মনোদ্বার আসবে, মনোদ্বারের পরে তারপর পঞ্চদ্বারের মধ্যে যে চক্ষুদ্বারে কর্ণদ্বারে যেটা যাবে, ওই এরপরে যাওয়ার পরে ওই তদানুবর্তক মনোদ্বার ভীতিটা আবার এখানে পঞ্চদ্বারের হ্যাঁ, তদানুবর্তক গিয়ে বলতে আবার যা ঘটে গেছে একবার হ্যাঁ ওইটাকে কেন্দ্র করে আবার তাকে অনুবর্তন করে চলতে থাকে, ওই বিষয়টাকে হ্যাঁ অনুবর্তন হ্যাঁ করে চলতে থাকে তদানুবর্তক। হুম, এবং এটা পরবর্তী ক্ষণে আবার যখন ওই বিষয়টাকে কেন্দ্র করে বারবার উৎপন্ন হতে থাকে, বারবার উৎপন্ন হয়, এটাকে শুদ্ধ মনোদার বিধি। হ্যাঁ তদানুবর্তক এবং শুদ্ধ মনোদার বিধি প্রায় কাছাকাছি। এটা হ্যাঁ এটাকে কেন্দ্র করে হয়েছে, এটাকে কেন্দ্র করে এটা হয়েছে। শুদ্ধ মনোদার বিধি দুটাকে কেন্দ্র করেই হতে পারে। যাই হোক, আগের এটা সঞ্চিত, আগের বিষয় সঞ্চিত আমার ইহজন্মেরও হতে পারে, অনন্তকালের ঘটনা থেকেও আমার এরকম মনোবৃত্তি উৎপন্ন হয়ে যেতে পারে। ভান্তে এখানে আরেকটা কথা আছে। এখানে ওই যে লাইনটা আমরা আলোচনা করতেছি তার মানে যে কথাটা আলোচনা করতেছি তার মধ্যে একটা এখানে লাইনটা হচ্ছে আলম্বনকে নিশ্চিত রূপে জানিবার জন্য প্রত্যেক পঞ্চদার বিধির সহযোগী এর তিন মনোদার বিধি। আমরা এখানে পঞ্চদার বিধিকে যদি মনোদার বিধি বলে থাকি, তাহলে পঞ্চদার বিধির সহযোগী এর তিন মনোদার বিধি বলা হচ্ছে কেন এখানে? অর্থাৎ আমরা যে কোনো বিষয় সুস্পষ্টভাবে জানার জন্য, খুব ভালো করে জানার জন্য এটা অনেকবার এভাবে এই কার্যটা পরিচালিত করে, তখন একটা বিষয় সুস্পষ্টভাবে জানা হয়। তবে তার মানে আবার এটাও বুঝবো না যে সম্প্রতি সন্তিরণ এটা প্রথম জায়গাতেও ছিল, প্রথম জায়গারও বোঝা একটা ছিল, তবে ওই বোঝার মতো এটা 1,00,000 বার ঘূর্ণায়ন করার পরে যে বোঝা, প্রথমবারের যে বোঝা, এই দুইয়ের মধ্যে অনেক ব্যবধান এবং তফাৎ থাকবে। এখন সবচেয়ে বেশি ডেঞ্জারাস বিষয় হচ্ছে যে এখানে একই বিষয়কে কেন্দ্র করে 1,00,000 রকমের চিত্ত হয়ে যেতে পারে। যতবার এটা সুস্পষ্ট হবে এই চিত্তগুলো ততবার অন্যরকম করে পাল্টে যাবে। আমরা করতে চাইছিলাম যে ওইরকম, এটা ওরকম হওয়ার জন্য অনেকবার চিত্ত এই বিষয়টাকে গঠন করে ফেলেছে, এবং গঠন করতে গিয়ে যতবার সে যবনের মধ্যে উপস্থিত হয়েছিল ততবার তার কর্ম নবীভূত হয়েছে, নতুন নতুন ভাবে
সংগঠিত হয়েছে। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কি এই ক্ষেত্রে যেহেতু বলছে প্রত্যেক পঞ্চদার বৃত্তির সহযোগী, তাহলে পঞ্চদার বৃত্তিটা তো কি মনোদার বৃত্তির মধ্যে তো পড়তেছে না এই ক্ষেত্রে। হ্যাঁ, মানে মনদার বৃত্তির মধ্যে না পড়লেও পড়েছে, মন ছাড়া সর্বকালে সর্বসময়ে মনের ছাড়া কোনো বিকল্প নাইও। এটা এক পর্যায়ে এটা ঠিকই আছে, আরেক পর্যায়ে এটাকে আবার আরেকভাবে আপনাকে সুন্দর করে বোঝানো হচ্ছে যে মনের সংস্পর্শন ছাড়া আপনি কোনো কিছু কখনো দেখেন না। এমনি চোখ পাকায় থাকেন, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনার এদিকে কি শুনতেছেন ওদিকে মন দিয়ে রয়েছেন, এদিকে দেখছেন যে কি দেখছেন এটা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। মানে মনের সহযোগ এটা লাগে, তবে এটা এত সূক্ষ্ম এবং এত দ্রুত গতিতে ঘটে যায় যে আমরা কোনটা আগে কোনটা পরে এগুলো বোঝার মতো অবস্থা আমাদের ঘটে না। হ্যাঁ, তবে এইগুলো না ঘটেও যে আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন তাও কিন্তু না। এই যে এত দ্রুত গতিতে চলন, এত দ্রুতায়ন, এই বিষয়গুলোকে চিত্ত অচঞ্চল করার মাধ্যমে, চিত্তকে একাগ্র করার মাধ্যমে এই প্রত্যেকটা পাঠ সুন্দর করে আস্তে 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 করে 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 দেখা হয়, দেখা যায়। আর এগুলো যখন দেখে তখন তার পুরো বিষয়টাকে সুস্পষ্টভাবে জানার একটা পর্যায় ঘটে তারপরেও সেখান থেকে সে চিত্ত ছুটাইতে পারবে, না হলে এগুলো থেকে চিত্ত ছুটে না। এগুলোতে আসক্ত হয়ে সারা জীবন পড়ে থাকে, অনন্তকাল অনন্ত জন্মব্যাপী এখানে ঘুরপাক করতে থাকে। কিন্তু আমরা নর্মালি এটা কোনটা আগে কোনটা পরে এগুলোতে এমনি লেখা আছে যে এখনো না আমরা গবেষণা করছি, কখনো কি এটা আমরা ভাবছিলাম এত দ্রুততে এত ঘটনা ঘটে যাচ্ছে? দিবেন বাবুকে আমি আবার ক্লাসের পরে এটা আবার সুন্দর করে ইয়ে করবো, হ্যাঁ, আবার বুঝাই দেব। আপনি বিষয়টা নিতে পারতেছেন না এখনো। এনি বোঝা গেছে না এটা বিষয়টা? বান্তে বুঝে থাকলে বলো তো, দীপিনীও বুঝে মতো করে। আমার এখন সাধ্য সামর্থ্য কুলাচ্ছে না। বলো। বান্তে প্রশ্নটা একটু করেন, আমি কোত্থেকে শুরু করবো বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি বুঝছি যে এখন আমাদের পূর্বের গতকালকের জায়গাটা আমাদের আবার পড়তে হবে, হ্যাঁ, এরপরে পরে প্রত্যেকটা জায়গা বুঝাই না গেলে এটা ক্লিয়ার হবে না, বুঝতে পারছি। এই আলম্বন বিধির উৎপাদনে এখান থেকে শুরু করতে হবে, হ্যাঁ। ষষ্ঠ বিধি পরের লাইন, ষষ্ঠ বিধির পরের লাইন পাইছে? এই আলম্বন বিধির উৎপাদনে অমোঘ অব্যর্থ নহে। এই আলম্বন বিধি উৎপাদনে অমোঘ অব্যর্থ নহে। কথা দুইটা আসছে এখানে, মোঘ পঞ্চদারিক আলম্বন যুগপথ দুই দ্বারেই অধিকতর আগমন করে। পঞ্চদারিক আলম্বন যুগপথ দুই দ্বারেই অধিকারে আগমন করে। এই জায়গাটা বুঝলে দীপেন বাবুর বিষয়টা পুরো ক্লিয়ার, একদম কোনো ঝামেলা থাকবে না। এটা বুঝছেন কিনা আমাকে বলেন।
দুই দ্বার বলতে এখানে মানতে ইন্দ্রিয় দ্বার আর মনোদ্বার বোঝানো হচ্ছে কি? হ্যাঁ, অর্থাৎ চোখ একসঙ্গে ও যতই কাবিলামি করুক না কেন, ও মনকে ছাড়া ও পঙ্গু। যুগপথ এটা অবশ্যই মানে জোড়া হয়েই ঢুকতে লাগবে। দুই ধারেই অধিকারে আগমন করে। পঞ্চদারিক আলম্বন যুগপথ দুই ধারেই অধিকার করে আগমন করে। এটা বুঝে গেলে আমার আর কোনো কিছু করার দরকার নেই। প্রত্যেকটা জায়গাতে এটা যতবারই হোক না কেন, হ্যাঁ, আমরা যেই বিধিগুলো দেখেছি প্রত্যেকটা জায়গাতে এটার যুগপথ সন্নিবেশন গমনাগমন এটা থাকবেই। এটাকে ছাড়া ওটা কিচ্ছু নাই। এখন ক্লিয়ার হয়ে গেছে? আমরা এই বিষয়টা আরো আগেও আলোচনা করেছিলাম। এদিকে বলতেছি যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে আমরা পুরো চিত্তের অবস্থান দেখতেছি, ছিল সেখানে, কিন্তু আবার বলতেছি যে সেখানে পুরো অচল অকেজু সবকিছু এরকমও বলছি না। আবার এখানে বিতিচলন শুরু হয়ে গেছে, ওটা ওই কার্যক্রম চিত্তের সচলতা আমরা দেখতে পেয়েছি, কিন্তু আবার পরবর্তীতে জবনে গিয়ে চিত্তকে সক্রিয় বলতেছি। এরকম কিছু কথা আমরা স্থানকাল পাত্রভেদে বুঝার স্বার্থে এরকম কিছু বিষয় আলোচনা করছিলাম না আমরা? মনে আছে? এখন মনে পড়তেছে? ঠিক বিষয়টা ওইটার সঙ্গে এটা একইভাবে মিলান হয়েছে। এটা মনের উপস্থিতি একই সঙ্গে বিদ্যমান। হ্যাঁ বলতে এটা বলা হচ্ছে এটাকে মিশ্র মনোদ্বার বিধি বলতেছে। মিশ্র মনোদ্বার বিধি এখন বুঝছেন? কয়েকদিন পরে আছে তো। হ্যাঁ বলতে এখন বুঝছি। হ্যাঁ, মিশ্র মনোদ্বার বিধি এটা মিশ্র করে থাকবে, মিশ্র হতেই হবে। হ্যাঁ, যদিও বা আমরা আবার পর্যায়ক্রমে এটাকে আলাদা করে গণাগণি করলেও কিন্তু এটা মিশ্র, এটা অবশ্যই থাকতে হবে। তাইলে আর পড়তে হচ্ছে না পুরা। কোথায় ছিলাম এনি কালকে আমরা গত ক্লাসে? কারক নদী। এটা কত পৃষ্ঠাতে? 62 পৃষ্ঠা। কাম্মাচ্ছা কারকনাথে নিয়ে তখন আমরা আলোচনা করেছি। এটা আরো পরে সুন্দর করে বোঝানো হবে, বুঝবেন। আমরা এর পরেরটা চলে যাই। এখান থেকে একটু বড় বিতিস্থ চিত্ত পরস্পরা, যেমন প্রত্যেক বিধির পর তেমন বিধির প্রত্যেক স্থানে প্রত্যেক চিত্তক্ষণের পর নিরুদ্ধ হয় ও পুনরুৎপন্ন হয়। বিধিস্থ চিত্ত পরস্পরা, যেমন প্রত্যেক বিধির পর তেমন বিধির প্রত্যেক স্থানে প্রত্যেক চিত্তক্ষণের পর নিরুদ্ধ হয় পুনরুৎপন্ন হয়। এইরূপ ওঠা নামা ধারা চলচ্চিত্রের অভিনয় করিয়া বিধি পরস্পরার প্রত্যেক বিধির তদালম্বন স্থানে সমাপ্ত হয় ও ভবাঙ্গপাত হয়। পুনঃ উঠিয়া পড়িয়া বিধি ভ্রমণ ও পুনঃভবাঙ্গে পতন, পুনঃভ্রমণ পুনঃপতন, এভাবেই চিত্ত চলিয়াছে, এভাবেই কাজ করে চিত্ত। তাহা হইলে কত চঞ্চল, কত অনিত্য। এই প্রকারেও অনিত্যতা ও অনাত্মা সম্বন্ধে বিদর্শন ভাবনা করিতে হয়। ইহা সত্য বটে। বন্ধনং চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারং, ইহাও সম পরিমাণে সত্য যে ঈদৃশ্য চিত্তকে উজুং করতি মেধাবী উসুকারবৎ এজনং। আচ্ছা, তাহলে এটা আমি আলোচনা করে ফেলছি অলরেডি, তারপরও লাইন বাই লাইন করে একটু যাচ্ছি। হ্যাঁ, বিধিস্থ চিত্ত পরস্পরা, এটা বিধিস্থ চিত্ত আমরা প্রত্যেকেই বুঝি। এখন বিধিস্থ চিত্ত দীপেন বাবু বুঝেন না?
বিধিস্থ চিত্ত বলেন, বিধিস্থ চিত্ত মানে কি? মানতে ওই বিধিতে যে চিত্তগুলো আছে আর কি, যেমন ভবাঙ্গ, তারপর মনোদ্বারাবর্তন, পঞ্চদ্বারাবর্তন, তারপর সম্পত্তিচ্য সন্তিরণ, এই চিত্তগুলোকে তো বিধিস্থ চিত্ত বলা হচ্ছে। যাই হোক, এটা মানে অসাধারণ কথা। আপনারা যে এই পর্যন্ত যে জিনিসটা নিতে পারতেছেন, এটা কোনো সাধারণ কথা না, বুঝছেন? এটা মনে রাখেন। এবার এরপরে দেখেন, আমরা ভবাঙ্গ উৎপন্ন হয়েছে, ভবাঙ্গ চলতেছে, ভবাঙ্গের মধ্যেও প্রতি মুহূর্তে ভবাঙ্গের অনিত্যতা, ভবাঙ্গ এদিকে না আসলেও, ভবাঙ্গের মধ্যে চলন তৈরি না হলেও, অতীত ভবাঙ্গ উৎপন্ন না হইলেও ভবাঙ্গ প্রতি মুহূর্তে এটা উৎপন্ন এবং বিলয়ের মধ্যে দিয়ে এটাও প্রবাহমান। এটাকে স্থিতি বলে আমরা পড়ি নাই। ভবাঙ্গ সম্পর্কে খুব সুন্দর করে আমরা জেনেছিলাম, ঠিক আছে? সেখানে তো একবার আছেও আছে, অনন্তবার চলছেও চলছে, কতবার চলছে এটা কোনো হিসাব গণা পড়ার বাইরে এটা, ঠিক আছে? এরপরে যখন অতীত ভবাঙ্গ উৎপন্ন হয়, অতীত ভবাঙ্গ ফার্স্ট টাইম ধ্বংস হয়ে, উৎপন্ন এবং ধ্বংস হয়ে দ্বিতীয়টা উৎপন্ন হতে পারে, যে যদি 2 বার 3 বার 4 বার 15 বার আমরা দেখেছি না অতীত ভবাঙ্গ, এটা একটা ভঙ্গ হইলে, একটা নষ্ট হয়ে গেলে আর একটা পুনরায় উৎপন্ন হতে পারে, যে একটা ধ্বংস হয়ে গেছে মানে ওই অবস্থাটা পুরো সর্বনাশ বিনাশ, আর কিছু নাই, ওটা শেষ, পুরো মরে গেছে। আমরা যেটাকে পুরোচিত্ত বলতেছি, ওই খণ্ডাংশগুলো ওই খণ্ডাংশগুলো প্রতি মুহূর্তে এভাবে শেষ হয়ে যাচ্ছে। তাহলে অতীত ভবাঙ্গ চলনের বেলা যখন উৎপন্ন হলো, তাইলে অতীত ভবাঙ্গ পুরো মরে গেছে। চলন যখন উৎপন্ন হয় সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, আলাদা চিত্তগত ব্যাপার, ওটার সঙ্গে এটার কোনো মিলমিশ নাই। আবার ওটাকে ছাড়া এটাও হয় নাই, অতীত ছাড়া কখনো চলন উৎপত্তি হয় নাই। চলন যখন মরে যায় তখন উপচ্ছেদ, উপচ্ছেদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, চলন মরে গেছে। চলন যখন মরে যায় তখন ব্যবস্থাপন, পঞ্চদ্বার আবর্তন, এই পঞ্চদ্বার আবর্তনের বিষয়টা সম্পূর্ণ আলাদা। তারপরে পঞ্চদ্বারের পরে বিজ্ঞান, বিজ্ঞান যখন হয় তখন এটা সম্পূর্ণ আরেকটা আলাদা, তখন কিন্তু ওটা পঞ্চদ্বার আবর্তনের বিষয়টা ওটা পুরো মরে গেছে, ওটা শেষ, ওটার কার্যক্রম। আচ্ছা, এটা তো আমাদেরকে একটা পাট করে বোঝানো হচ্ছে যে এই পাটের মধ্যেও আরো অনন্ত পাটের ব্যাপার রয়ে গেছে। এগুলোর মধ্যেও যদি এটাকে যদি আরো টানি লম্বা করে যখন দেখি এটার খণ্ডাংশগুলোর অবস্থা, তখন আপনারা এটা বুঝতে পারবেন মানে কত দ্রুত, কত ওখানেও কত অনিত্যতার ব্যাপার রয়ে গেছে। ওই জায়গাটাও মানে এটাকে যদি টানি, যদি আমি এত লম্বা করি, এটা প্রথম অবস্থার মধ্যে একরকম ছিল, এটা আরেকটু পরে আরেক রকম হয়ে গেছে। এভাবে এই জায়গাটা যেতেও অনেকবার এটার মধ্যে অনিত্যতা পরিলক্ষিত হয়েছে এবং হয়, বুঝছেন? এটা আমি আরো টেনে দিলাম, যে এখানে যতটুকু লেখা আছে তার থেকে আরো টানলাম, এখন আরো সূক্ষ্ম করলাম, ঠিক আছে? তারপরে বিজ্ঞান, বিজ্ঞানের পরে সম্প্রতীচ্য, সন্তিরণ, ব্যবস্থাপন, এটা প্রত্যেকটা জায়গায় এভাবে এটা গেছে ওটা মরে গেছে, এটা গেছে ওটা মরে গেছে, এটা গেছে ওটা মরে গেছে, অনিত্য হয়ে গেছে। তার মানে আমরা যেটাকে কেন্দ্র করে বেঁচে আছি বলে বলতেছি, ওখানে ভিতরে অনন্তবার মরামরির কাণ্ড চলে গেছে। যেমনটা মেশিনের কার্যক্রম সঙ্গে আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, মেশিনটা আমরা কন্টিনিউ চলে রয়েছে বলে মনে করতেছি, কিন্তু না, এটা একবারের ঘূর্ণনের শক্তিতে একবার চলছে, যে ওই শক্তিটাকে কেন্দ্র করে যেমন দ্বিতীয়টা আবার ধাক্কা নেওয়ার সুযোগ পায়, হ্যাঁ, ওটাকে কেন্দ্র করে ওটা ঘুরতে গিয়ে ওই চাকার মধ্যে একটা বড় চাকা গোলকের কারণে ওটা আবার দ্বিতীয়বার ঘুরতে পারে। ব্যাটারির মধ্যেও একই কথা, ব্যাটারি যেটা আমরা ঘড়ি দেখি বা বিভিন্ন চৌম্বকীয় শক্তি বৈদ্যুতিকের কারণে চৌম্বকীয় উৎপন্ন হয়েছে, হওয়ার পরে একটা ঘূর্ণয়ন তৈরি হয়, এই ঘূর্ণয়নের করতে গিয়ে এটা থেকে ওইটার আবার শক্তি নিয়ে এটা আবার করে, করতে করতে উরস্তুল করে রানিং করে চলতে থাকে। আমরা মনে করি যে ওটা সচল মানে জীবন্ত কোনো কিছু না। ঠিক আমাদের চিত্তের মধ্যেও এটা একের শক্তিতে একটা এটার শক্তি থেকে এটার শক্তি থেকে এটা নিতে নিতে এমনভাবে এটা চলমান রয়েছে, আমাদের কাছে মনে হয় যে এটা জীবন্ত। এই চিত্ত কন্টিনিউ, এই চিত্ত এক চিত্ত, এই চিত্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই রকম রয়েছে। আমাদের চিন্তা চেতনা, আমরা তো অতীতের বিষয়গুলো এভাবে মনে করতে, তাহলে তো আমার একই বিষয় রয়ে গেছে, এমনটা ধারণা হতে
পারে, হয় আমাদের ওই ধারণাকে কেন্দ্র করেই আমার আমিত্ব আমাদের থেকে ছুটে না। বুঝছেন? বেশি গুরুত্বপূর্ণ জায়গা এটা, বেশি গুরুত্বপূর্ণ জায়গা। তবে এগুলো বোঝার জন্য আগে মনোযোগ যারা দেন নাই তাদের মধ্যে লাগবে যে এগুলো তো আমরা কিছু বুঝতেছি না। এই জন্য মানে এটা শুরু থেকেই প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খানুভাবে মনোযোগ দেওয়া এবং আমাকে মনোযোগী করে তোলা। কিভাবে? মানে আপনারা যদি আগ্রহ না দেখান এখানে, আমি আমার মতো বলার, এটা তো আমি এতদিন যেটা টেনে টেনে চলেছি, দীপেনবাবু এরা কয়েকজনের মানে দারুণ ধরনের তাদের শিক্ষা মানসিকতার কারণে, বুঝছেন? এবং আমিও খুব চেষ্টা করেছি এটা ইয়ে করার জন্য, বলা জুড়ে হইলেও আমার পুণ্যের জন্য, আমার শিক্ষার জন্য, আমার গবেষণার জন্য, আলোচনার জন্য এটা এভাবে করেছি যে। এবং অমিতা বড়ুয়া আছেন, শিল্পী বড়ুয়া আছেন, আর যারা যারা ইয়ে করতেছেন আর কি, সহযোগিতা করতেছেন, আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ সহ যারা যারা মানে একটু একটু মানে আমাকে সহযোগিতা করতেছেন, এটার জন্য এতদূর চলতেছে যে আরো যদি করেন এটা আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে, সবাই যদি ইয়া করেন আর কি। হ্যাঁ, সেজন্য বলতেছি যে এটা অভিধর্ম চাইলেও ইয়া করা যায় না, এটা সকলের সহযোগিতায়, সকলের প্রশ্ন উত্তরের মধ্য দিয়েই এটা চলতে হয় এভাবে। আচ্ছা, যেটা তাহলে এখানে আলোচনা করা হচ্ছে, এই ক্ষুদ্রাণুক্ষুদ্রভাবে সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে প্রত্যেকটা জায়গাতে এভাবে জন্ম মৃত্যুর মধ্য দিয়ে চলছে, কিন্তু আমাদের কাছে মনে হয় যে এটা চিরন্তন, যেমনটা সিনেমার ফিল্মকে মনে হয়। হ্যাঁ, মানুষের দাড়ি মুছ এগুলো এখানে ইয়া দিয়ে পাউডার টাউডার দিয়ে বা একটা রং দিয়ে ওরা ফাঁকায় ফেলে, আপনার কাছে মনে হয় যে এটা 10 বছরের 20 বছরের বা 50 বছরের বুড়া বানাই ফেলে না এখানে ইয়া দিয়ে। হ্যাঁ, এমনভাবে এগুলো একটার সঙ্গে একটা জয়েন করে, আপনি ওটার পার্থক্য ফারাকটা আর বোঝা যায় না। আপনি এখানে 3 ঘন্টার মধ্যে আপনি পুরো তাদের 60 বছরের কাহিনী দেখে গেছেন, 70 বছরের 100 বছরের কাহিনী দেখে গেছেন পুরা। অনেক সময় 200-300 বছরের ঘটনাকেও 3 ঘন্টাতে একটা ফিল্ম বানিয়ে আমাদেরকে ইয়া করে প্রদর্শন করায় না? ওটাতে জোড়াজাড়ি যেমন দেখতে পান না, ওটাকেই পুরো যেমন একটা কাহিনীর মতো করে মনে হয়, একটা ঘটনার একই দিনের ঘটনা মতো করে মনে হয়, বুঝছেন? এখানেও ঠিক আমাদের চিত্তের এই ক্ষুদ্রাণুক্ষুদ্র অংশগুলো এভাবে এমনভাবে কি করা আছে, যেটা ওই প্রত্যয় অনন্তর সমান্তর প্রত্যয়, সমান্তর প্রত্যয় আমরা কিভাবে উদাহরণ দিয়েছিলাম যে সূক্ষ্ম দক্ষ গাছের মিস্ত্রি জোড়াগুলো দেয় যে এমনভাবে জোড়া দেবে, জোড়া দেওয়ার পরে এমনভাবে মোম পালিশ করবে, অন্যান্য জিনিস দিয়ে পালিশ করবে, এমনভাবে রং করবে, এটা পরে যদি কেউ দেখে এখানে যে জোড়া আছে ও খুঁজে পাবে না। বেতাল্য মিস্ত্রি হলে ওগুলো জোড়াগুলো দেখা যায়, কিন্তু এত সূক্ষ্মাণুসূক্ষ্ম কতগুলো মিস্ত্রি আছে ওদেরগুলো দেখা যায় না। এখানে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম এই কার্যক্রমগুলো, যার প্রেক্ষিতে আমাদের ওই জোড়াগুলো ধরা পড়ে না। জোড়াগুলো ধরা না পড়ার কারণে আমরা মনে করি যে চিত্ত একটা আত্মা, এই আত্মা ধারণা আমাদের কাছে থেকে যায় না। অনাত্মা ধারণা কখনো উৎপন্ন হয় না, অনিত্য ধারণা উৎপন্ন না হইলে অনাত্মা ধারণা উৎপন্ন হবে না, এবং এই অনিত্য ধারণা উৎপন্ন না হইলে দুঃখ ধারণা কখনো উৎপন্ন হবে না। এমনি উপরাপরি দুঃখগুলো বুঝবেন যে ও মারে ফ্যাট করার দিন এই দুঃখ বুঝিবেন, ওটা বুঝবেন, এই সূক্ষ্মাণুসূক্ষ্ম পর্যায়ের দুঃখগুলো কখনো উপলব্ধি হবে না। না, কিছু কিছু সুখ আছে, কিছু কিছু এভাবে চলে যাবেন না, একটা সুখ ছাড়া কি আমরা বাঁচি থাকি তারি না, রে সারাদিন দুঃখ হলে বাঁচি থাকি তারি না। হ্যাঁ, ওটা আমাদের জানা নাই যে, কিন্তু সারাদিন সারাক্ষণ সারা মুহূর্তই এটা দুঃখের মধ্যেই আমরা ভাসমান, সুখ নামক কোনো অবস্থা যে নাই, এটা এমনি এখন আমি জিজ্ঞেস করলে না না সুখ নাই বানতে কত সুখ আছে, এগুলো এমনি এমনি বলতেছেন যে, কিন্তু আপনারা অনেকগুলো সুখের মধ্যে এখানে মজে রয়েছেন। হ্যাঁ, এটা আমি বলতেছি বা পড়াচ্ছি, এখন দুঃখ সুখ আছে বলে কইলে কেন হইব? হ্যাঁ, এই জন্য আপনারা বলেন যে, কিন্তু ওটা বুঝতে পারলে তো আপনি কাম ফিনিশ। আপনাদেরকে বলছি না, শুধু আমারও অবস্থা সেম, না হলে তো আমি শ্রোতাপত্তি মার্গ লাভি। ওটা যদি আমার কাছে হৃদয়ঙ্গম হয়ে যায়, সত্যি সত্যি বাস্তবতায় পরিণত হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে কি, আমি মিনিমাম শ্রোতাপত্তি মার্গ লাভ করেছি, ফল লাভ করেছি। বুঝা গেছে এখন? যাই হোক, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার পড়বেনও এবং ভিডিওটাও আবার বারবার টেনে টেনে বারবার দেখবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে পুনঃ ভ্রমণ, এভাবেই চিত্ত চলিয়াছে, এভাবেই চিত্ত চলিয়াছে।
এটা এখন বুঝে গেছেন? এভাবেই কাজ করে। এভাবেই আমাদের এই চিত্তগুলো কাজ করে। ওই মেশিনের উদাহরণ দিলাম। চিত্ত তাহা হইলে কত চঞ্চল, কত দ্রুত গতিতে এটার এই জাতীয় কার্যক্রমগুলো ঘটাচ্ছে। এখন আপনি বুঝতে পারবেন। এটা আপনি কোনো কিছুর সঙ্গে তুলনা দেওয়ার পর্যন্ত যে পরিস্থিতি আপনি পাবেন না। এমন কোনো দ্রুত জিনিস দিয়ে এটাকে আপনি উদাহরণ দেওয়ার জন্য খুঁজে পাবেন কি? এরকম কোনো বিষয় আছে আপনি দেখা দিতে পারবেন? এত দ্রুত চলতে পারে কোনো কিছু? না। এজন্য কত চঞ্চল, কত অনিত্য। এটা প্রতি মুহূর্তে যে মরে যাচ্ছে এগুলো, তাইলে অনিত্য না? এবং সেটার মধ্যেও আজকে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ অনিত্য দেখাইছি আপনাদেরকে। সেটা কি? এই চলন থেকে উপচ্ছেদ পর্যন্ত যে জায়গাটা, ওই জায়গাটাকেও যদি টেনে যদি একটু লম্বা করেন, করে তখন ওখানেও দেখবেন এটার প্রথম অবস্থা একরকম, এর অবস্থা একরকম, এর অবস্থা আরেকরকম। ওটা তো সূক্ষ্ম। এই সূক্ষ্ম জায়গাটাকেও আরেকটু টানেন। টানার পরে যখন দেখবেন ও মারে, এখানেও আবার প্রত্যেক ক্ষণে অনিত্যতার ব্যাপার রয়েছে। সেটাও আজকে আলোচনা হয়েছে। হ্যাঁ? তো এটা এক জায়গা বুঝলে পুরো জায়গাটা। ওটাকে আবার পরে টানবেন। এভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গার মধ্যে তাদের অনিত্যতা পরিলক্ষিত হয়ে যায় একসময়। এটা আমরা এখন বইয়ের মাধ্যমে এটা চিন্তন করতেছি, মনন করতেছি। এটা একসময় ধ্যানের মাধ্যমে মনন করা যায়। তবে এটা মনন করার জন্য মিনিমাম প্রথম ধ্যান চিত্ত উৎপন্ন না হইলে এটা পারা যায় না, করা যায় না। এটা প্রত্যক্ষ করা যায় না। এটা পরীক্ষিতভাবে আপনি করতে পারবেন না। সেজন্য আপনার প্রথম ধ্যান উৎপন্ন করা জরুরি। প্রথম ধ্যান উৎপন্ন করতে হলে আপনাকে দানাদির মাধ্যমে প্রথমে চিত্ত শক্তিশালী করতে হয়। এর পরবর্তীতে চিত্ত যখন আরেকটু উন্নত হয় তখন শিল পালনের মাধ্যমে, এবং এই শিলের চরম অবস্থাতে গিয়ে আপনি একদম ধ্যানে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে পারবেন। এটা ছাড়া এটা হয় না, এটা ছাড়া এটা হয় না, এটা ছাড়া এটা হয় না। বুঝছেন? এভাবে ক্রমান্বয়ে। মৈতাবুড়ো কি বলতে চাইছিলেন বলেন? না বামটা আমি বলতে চাইছি যে মানে এই যে চিত্ত যে এত চঞ্চল, একটা মুহূর্তের জন্য মানে একটা ক্ষণিকের মধ্যে এতগুলো চিত্ত যে আমাদের উৎপন্ন হয়, তাহলে 1 ঘন্টার মধ্যে অথবা 5 মিনিটে কতগুলো উৎপন্ন হতে পারে চিত্ত। তাহলে আমরা এখন জন্ম নিয়েছি পর্যন্ত কতগুলো যে চিত্ত কর্ম, কত কর্ম যে আমরা মানে এখানে সৃষ্টি করছি, নতুন ভাবে কর্ম নতুন ভাবে সৃষ্টি করেছি, মানে এটা চিন্তা করতেছি এখান থেকে। এটা কত আশ্চর্য, কত অদ্ভুত এটা। বুঝছেন? এই জন্য কত লক্ষ লক্ষ কোটি যেহেতু কোটি, বলা হ্যাঁ হচ্ছে যে বামটা। এই অবস্থা, তাহলে আমি এখান থেকে কিভাবে মুক্তি হয় না, এই কথাগুলো পরে আসতেছে এখানে দেখেন। হ্যাঁ, কত অনিত্য। এই প্রকারে অনিত্যতা ও অনাত্মতা সম্পর্কে বিদর্শন ভাবনা করিতে হয়। যেটা বললাম এতক্ষণে, কিভাবে করতে হয়? হ্যাঁ বামটা। চিত্তকে একাগ্র করার মাধ্যমে চিত্ত যখন একাগ্র হবে তখন এই একটা বিষয় নিয়ে, এই যে আমি টানতে বললাম ওই জায়গাটাকে, হ্যাঁ সম্প্রতিচ্ছ থেকে সন্তিরণ পর্যন্ত ওই জায়গাটাকে আরো টানি দেখলে এটার শুরুটা একরকম ছিল, একদম সন্তিরণ পর্যন্ত আসার যে ব্যাপারটা, ওটা মধ্যেও অনেক রকমের এখানে তফাৎ ব্যবধান আপনি দেখতে পাবেন। এটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এভাবে দেখা, গবেষণা করা বিপাশনা, বিশেষভাবে দর্শন। বুঝছেন? এইভাবে বিদর্শন করতে হয়। এরপরে বলা হচ্ছে যে ইহা সত্য বটে। ইহা সত্য বটে। কোনটা সত্য বটে? মানে এতক্ষণ যা কথাগুলো বলে আসছি এটা সত্য বটে। এই কথাটার একটা পালি ভাষাতে সুন্দর একটা কথা বলেছে। গাথাটা আপনারা অনেকবার করিঞ্চিবুদ্ধানিও শুনেছেন, কিন্তু এই গাথার এত বিশাল মর্মার্থ এটা এখন জানতেছেন যে, কিন্তু এটা অনেকবার আপনারা এই গাথাটা কিন্তু শুনেছেন। ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুর্নিবারায়াং উজুং কারতি মেধাবী উসুকারো বা তে জানাং। এটা অনেকবার আপনারা বিদেশন ভাবনার কোর্সের মধ্যে বা বিভিন্ন সংবাদান অনুষ্ঠানের মধ্যে বড় বড় পণ্ডিত ভান্তারা এই কথাগুলো বলে থাকেন। বুঝছেন? এই কথাটা অত্যন্ত সত্য যে কি কথা? ফান্দানাং মানে অত্যন্ত চপল চঞ্চল, এটা যেটা ভাষার বর্ণনা করার মতো নাই, এরকম ভাবে চঞ্চল আমাদের এই চিত্ত। দুরাক্ষাং মানে এটাকে আখ্যা দেওয়ার মতো কোনো পর্যায় পরিস্থিতি নাই, এটাকে মানে এটা ওই রকম চঞ্চল। হ্যাঁ, কোনো একটা কিছুকে এখানে দেখা দেওয়ার জন্য বিষয় আরেকটা লাগবে, তো সেম বিষয়, ওরকম কোনো বিষয় আর নাই।
এটাকে প্রমাণ করার জন্য দুরাক্ষাং, হ্যাঁ, পালিও খুব সুন্দর, বুঝতে পারলে একটু একটু দুরাক্ষাং, এটাকে আখ্যা দেওয়ার মতো, এটাকে ব্যাখ্যা দেওয়ার মতো, এটাকে আবার সেম আর একটা বিষয় এটা ওইটার মতো এরকম বলার জন্য দ্বিতীয় বিষয় নাই। দুরাক্ষাং দুর্নিবারায়াং, এটাকে আবার নিবারণও করে রাখা যায় না, নিবারণ করে করা যাবে না। এটা যেমন সত্য নিবারণ করা যায় না, এখানে আমরা নিবারণ করতে পারতেছি ওই জায়গাগুলোতে না, আমরা এগুলোর বাইরে, এটা এই কথাটাও সত্য। আবার ইহাও সমপরিমাণে সত্য যে ঈদৃশ্য চিত্তকে, এই রকম চিত্তকে উজুং কারোতি, উজু করতে পারেন, সোজা করতে পারেন কে? মেধাবী। মেধাবী কাকে বলা হয়? যিনি এই প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যানে যারা উন্নীত হওয়ার মতো শক্তি অর্জন করেছেন তারা মেধাবী। এবং শুধু ওটা করেই থাকলে হবে না, ওটার মধ্যে ওই জায়গার মধ্যে গিয়ে তিনি এগুলোকে বিভাজন বিচার বিশ্লেষণ করার মতো ওরকম মানসিক শক্তি, চিত্তশক্তি তথা এই গুরু সান্নিধ্যের মাধ্যমে অথবা পরিয়ত্তি ধর্মচর্চার মাধ্যমে যদি এগুলো আয়ত্ত না করেন, তাতেও আপনি এই সূক্ষ্মাণুসূক্ষ্ম অবস্থাগুলোকে বিচার বিশ্লেষণ করতে পারবেন না, সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে দেখতে পারবেন না। এই জন্য ওই বিষয়গুলো যিনি সবিস্তারে বিস্তার করতে পারেন উনাকে বলা হচ্ছে মেধাবী, বুঝছেন? এখন মেধাবী কাকে বলে? এই উজুং কারোতি মেধাবী, উষু কারো বা তেজানাং, তিনি তার মেধা শক্তি বলে তার এই অতি সূক্ষ্ম চিন্তা চেতনার ফলশ্রুতি হিসাবে তিনি এই সমস্ত বিষয়কে তিনি কি করতে পারেন? সবিস্তারে করতে পারেন এবং করে ওনাকে ওনার জায়গা থেকে মুক্ত করতে পারেন, ওনাকে ওনার মধ্য থেকে মুক্ত করতে পারেন। মানে এতক্ষণ আমিত্বের মধ্যে ছিল, এই আমিত্ব থেকে নিজেকে বের করে মুক্ত করে ফেলতে পারেন, অর্থাৎ কি নির্বাণ প্রত্যক্ষ করেছেন আর কি। উজুং কারতি মেধাবী উষু কারো বা তেজানা, এটাও ঠিক, মানে যে এটাকে 18 ঘন্টা নাকি ধ্যান করতে হয়, প্রথম ধ্যান লাভ করতে হলে কি 18 দিন 18 ঘন্টা বসে মানে ধ্যান করতে হয়, প্রথম ধ্যান লাভ তারা করে না। 18 ঘন্টা না, এটা আপনি সবকিছু যখন পরিপূর্ণ থাকবে এটা মুহূর্তের মধ্যেও হয়ে যায়, বুঝছেন না? কোনো 18 ঘন্টার ব্যাপার না, 18 ঘন্টার কোনো ব্যাপার নয়, এটা এক মুহূর্তের মধ্যে হয়ে যাবে। এখানে প্রত্যেকদিন শুনতেছেন বড় দেশনা, আপনি প্রত্যেকদিন শুনতেছেন বুদ্ধের দেশনাগুলো সরাসরি, বুঝছেন? এগুলো বুদ্ধের দেশনা শুনতেছেন এবং শুনে শুনে এটা বুঝতেছেন। তো এখন কতক্ষণ ধ্যান করতে হবে এটা একটা মোটামুটি ধারণা হয়ে যাচ্ছে না আপনাদের? 18 ঘন্টা কন্টিনিউ বসে দেখেন না আপনার হবে কিনা। 18 ঘন্টা বসে বসে যদি আপনি কামচিন্তায় ব্যস্ত থাকেন, কিভাবে আরো সমৃদ্ধ করবেন ঘরকে, কিভাবে আমার ছেলে মেয়ে সবাইকে আমি যেমন বলবো তেমন শুনবে, এগুলো যদি বসে বসে কল্পনা করতে থাকেন, তাহলে কোথায়? এগুলো তো আমি ধ্যান করতেছি না, এগুলো তো আমি আমার ঘরের ধ্যান করতেছি, যে আমার গরু বাঁধে দিয়েছি ওখানে, গরুটা ঠিক আছে কিনা, বৃষ্টি দাইয়ের ফাংলা, তো আমি গরু ধ্যান করতেছি যে, হ্যাঁ, অথবা আমার ব্যাংক ব্যালেন্সের মধ্যে এখন এত টাকা আছে, আরো এত টাকা করতে হবে। আপনি তো ব্যাংক ব্যালেন্স ধ্যান করতেছেন, যে আপনি তো এটা ধ্যান করতেছেন না, বুঝছেন? তাহলে ওই ধ্যান যদি আপনি বছরকে বছরও করেন, তাহলে এই জাতীয় বিষয়গুলো লাভ হওয়ার কোনো ব্যাপার আছে না, বুঝছেন? তো ওই আমাদের বিতর্ক যেভাবে আমরা পড়েছিলাম, বিতর্ক পড়েছিলাম, মনে আছে? কোথায় বিতর্কটা করতে হয়? আমি যে একটা অনবদ্য একটা নেব, অনবদ্য আলম্বন গ্রহণ করব, যে আলম্বনগুলোর কথা আমরা পড়ছি না, আগের ক্লাসে পড়ছি, এখানে আবারও আসবে, হ্যাঁ, আগের ক্লাসে, যেমন শ্বাস প্রশ্বাস, এর অনবদ্য আলম্বন, নির্দোষ আলম্বন, হ্যাঁ, ওটাকে গ্রহণ করে আমি ওই জায়গাতে কি করতে হবে? বিতর্ক আনায়ন করার, বিতর্ক দ্বারা চিত্তকে ওখানে রেখে দেওয়ার প্রচেষ্টা। এটা যখন আপনি পারবেন, সঙ্গে সঙ্গে একাগ্রতার সন্নিবেশন ঘটবে, সঙ্গে সঙ্গে বিতর্ক বিচারের সন্নিবেশন ঘটবে, বিতর্ক বিচার একাগ্রতা, এই তিনের সংমিশ্রণ ঘটা মাত্র কি কি উৎপন্ন হয়ে যায়? আরো
প্রীতি সুখ, এই প্রীতি দুটা সুখ ফল একাগ্রতা। আপনি পাবেন। এই 5-এর সমন্বয়কে বলা হয় প্রথম ধ্যান। বুঝছেন এখন? তো এটা আপনার 5 ঘন্টায়ও হতে পারে, 1 মুহূর্তের মধ্যেও হয়ে যেতে পারে। 1 মুহূর্তের মধ্যে এমনি বসা মাত্র হয়ে যেতে পারে প্রথম ধ্যান। 18 ঘন্টা করলেই হবে এমন না, হবে না এমনও না। 18 ঘন্টা করলে হবে এমনও না, আবার 18 ঘন্টা 1 ঘন্টায় করলে হবে না এমনও না। এখন আপনার উত্তরটা পেয়েছেন না? তো এই জন্য দেশনা করলে, শুনলে এখন আমাদেরকে কেউ উল্টাপাল্টা পথে তো আর নিয়ে যেতে পারবে না। পারবে? এনে বলার আছে বলবে, আমরাও শোনার আছে শুনবো, কিন্তু আমরা যেটা সরাসরি গবেষণামূলকভাবে জেনে যাচ্ছি ওটা থেকে আমাদেরকে কেউ হটাইতে পারবে না। যাই হোক, আজকে তো টাইম শেষ হয়ে গেছে। কদ্দূর পর্যন্ত শেষ করলাম যে এই জায়গাটা পুরো শেষ হয়ে গেছে তো না? উজুং কারতি মেধাবী তে জানা, এনি পুরো বিষয়টা কি কমপ্লিট হয়েছে? এনি তো এটা আগে থেকে জানে। এনি আছে নাকি? বানতে আর আলোচনা করার হয়েছে দরকার আছে দূর পর্যন্ত? না, বোঝা তো যাচ্ছে, আশা করি সবাইও বুঝতে পারছে। দেখছেন এটা কত বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো, এবং এই জায়গাগুলো পড়ার জন্য অতীত থেকে, মানে যখন থেকে আমরা ক্লাসটা শুরু করছি তখন থেকে মনোযোগটা কত দরকার, কত জরুরি ছিল। এখন যেভাবে আপনারা প্রত্যেকে ইয়া করছেন, সাপোর্ট সহায়তা করতেছেন, প্রথম থেকেও যদি এভাবে এরকম থাকতো আরো অনেক বেশি ইয়া হতো, শক্তিশালী হতো, জোরালো হতো। যাই হোক, এতক্ষণ যাবত আমরা এত দুর্লভ বিষয়ে, দুর্লভ এই কারণেই বলছি, তথাগত সম্যক সম্বুদ্ধ উৎপত্তি কত দুর্লভ এটা আপনারা তথাগতের জীবন দশা চিন্তা করতে গেলে, জীবন দর্শন চিন্তা করতে গেলে আপনারা বুঝে যাবেন। একজন তথাগত হওয়ার জন্য, একজন ধর্মরাজ বুদ্ধ হওয়ার জন্য, একজন সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য কত কাঠখড়, কত কল্প কল্পান্তর তিনি পারমী পূর্ণ করার মধ্য দিয়ে আসেন, এসে তারপরে এই ধর্মচক্র প্রবর্তন করতে পারেন, ধর্ম প্রবর্তন করতে পারেন। এই ধর্ম প্রবর্তন করেছেন বলেই আমরা এটা আজকে পড়তে পারতেছি, বুঝতে পারতেছি। হ্যাঁ, এটার পরেও আরো কত বিষয়ের সমন্বয় আমরা, আমাদের সকলের সহযোগ হয়েছে বলে এগুলো চিন্তা করার, আলোচনা করার মতো অবস্থা তৈরি হয়েছে যে, হ্যাঁ, এটা হওয়ার জন্য আমাদের ব্যক্তিগত অনেক পুণ্যের দরকার ছিল। এই পুণ্যের কাছেও আমরা অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, এবং পুণ্য থাকলেও বর্তমানে আমাদের প্রচেষ্টা না থাকলে, বলা যদি পড়তে না বসলে, অন্যান্য সব কাজ যদি আপনারা যদি প্রত্যেকের টুকটাক প্রত্যেকের কাজ আছে, কিন্তু এগুলো বাদ দিয়ে যদি এখানে যদি না বসতেন তাও শিখতে পারতেন না। হ্যাঁ, তো এগুলো সবগুলো বাদ দিয়ে পড়েছেন বলে আজকে এগুলো শিখতেছেন, পড়তেছেন, জানতেছেন, এই বিষয়ে মনকে, চিত্তকে রমিত করতেছেন। এটা অসাধারণ একটা ব্যাপার, এবং এই পুণ্যের ফলও অসাধারণ। অসাধারণ পুণ্য এতক্ষণ আমরা করেছি। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাদেরকে এই ধর্মচর্চা করতে সহায়তা করতেছেন তাদের সকলকেই এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্ধা